হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 11। কি হচ্ছে প্রিন্সেসের সাথে? আপনি তাকে হাওয়ায় ভাসিয়ে রাখবেন সেটা আগে বললেই তো হতো। আমি কিছুই করিনি, বরং এটা তার নিজস্ব ক্ষমতা। সে নিজের গ্র্যাভিটি কন্ট্রোলের মাধ্যমে হাওয়ায় ভাসছে এবং তার নিজের ক্ষমতা দিয়েই তোমাকে শক দিয়েছে। বুঝতে পারলাম না আপনার কথা। সে তার কথা ভুলে যেন না যায় এজন্য আমি তার সাথে একটা ব্লাড কন্ট্রোল করেছি, যেটার মধ্যে আমি অনেক সাংঘাতিক কিছু করেছি তার সাথে। মানে কি? আপনি তাকে রানী বানাতে চেয়েছেন, তার সাথে সাংঘাতিক কিছু কেন করবেন? তাকে রানী বানাতে চেয়েছি, এজন্যই সাংঘাতিক কিছু করেছি। এই দুনিয়ার মধ্যে আমার বর্তমান ক্ষমতা মনে হয় না কোনো ভ্যাম্পায়ার কোনোদিন অর্জন করতে পারবে। আর ভ্যাম্পায়ারদের মধ্যে সর্বশক্তিমান হওয়াটা আমার ভালো লাগে না, তাই আমার কন্ট্রোলকে আমি আমার অর্ধেক ক্ষমতা তাকে দিয়ে দিয়েছি। রিক্সের ব্যাপার হতো, তাতে আমার ক্ষমতা একটু কমবে না, বরং সে আমার ক্ষমতার অর্ধেক পেয়ে যাবে। তবে এখানে তার পক্ষ থেকে অনেক কিছুই দিতে হবে, তাছাড়া এই কন্ট্রাক্ট কখনোই পূরণ হবে না। সেটা তো আমি জানি। ক্ষমতা ব্লাড কন্ট্রাক্টে দিতে চাইলে সে নিবে, তাকে একই গোত্রের হতে হবে এবং সেটার জন্য যে নিবে তাকে সেই ক্ষমতার মূল্যবান কিছু ত্যাগ করতে হবে। তবে এই ব্লাড কন্ট্রাক্ট এই দুনিয়ার কেউই জানে না, যার ফলে আমার মনে হয় এটাই প্রথম ব্যবহার হয়েছে। হ্যাঁ, আর প্রিন্সেস এর তরফ থেকে আমার শর্তগুলোই তার জন্য আমার অর্ধেক ক্ষমতার সমান হয়ে যায়। এত কি শর্ত দিলেন তাকে যে সেটা আপনার অর্ধেক ক্ষমতার সমান হয়ে গেল? প্রায় 20টা আছে, তবে দুটো বলি। প্রথমত, তাকে নতুন রাজ্যের জন্য পারফেক্ট রানী হতে হবে। সে রানীর কাছ থেকে পালিয়ে গেলে তার ঘুমের মধ্যে তোমাকে হত্যা করে ফেলবে সে। দ্বিতীয়ত, যদি রাজ্যের প্রতি অলসতা দেখায় সে, তাহলে তুমি তার 5টা বিয়ে করবে, যেখানে তার জায়গা থাকবে না। এটা কোনো কথা? তবে মনে হয় সবসময় তোমার চিন্তাই থাকে, তাই আমি তোমাকেই আমার শর্ত ব্যবহার করেছি। শর্তগুলো রিয়েল কাজের মতো কাজ করে। আমি যদি কাউকে বিয়ে না করার সিদ্ধান্ত নিই আর সব রাতে সুরক্ষিত থাকি, তাহলে কি প্রিন্সেস এর শর্ত ভাঙলে সে জিনিস হবে? হ্যাঁ, এটা অ্যাবসোলেট। যে করেই হোক শর্ত ভাঙলে শর্ত অনুযায়ী কাজ হবে, সেটা তুমি চাও আর না চাও। আপনি তো আমাকে অনেক বড় একটা সমস্যায় ফেলে দিলেন, এটা মোটেও সুবিধার না। তবে আমি বুঝতে পারছি না প্রিন্সেসের কি হয়েছে এখন। আমার অর্ধেক ক্ষমতা তার শরীরে তৈরি হচ্ছে, যেটা আমাদের ব্লাড কন্ট্রাক্টের মাধ্যমে হচ্ছে। আর তার শরীরের চেতনা এত ক্ষমতা কন্ট্রোল করতে পারবে না একসাথে, এজন্য আপাতত সে বেহুশ হয়ে আছে। তবে একটা আলাদা রকমের ম্যাজিক পাওয়ার তার শরীরে এখন সুরক্ষিত রাখবে। এখন এখানে স্বয়ং ডেভিল কিং আসলেও প্রিন্সেসকে স্পর্শ করতে পারবে না সে। ওয়াও, ব্যাপারটা অনেক বিস্ময়কর। আচ্ছা, একটা সত্য কথা বলবেন? হ্যাঁ, বুঝতে পারছি কি বলবে তুমি। এটা তো আমি মানুষের একটা রাজ্য বানানোর জন্য এত উঠে পড়ে লেগেছি কেন, আর সেটা নিজের হাতেই বানিয়েছি না কেন, তাই তো? হ্যাঁ, এর আগেও একবার জিজ্ঞেস করেছিলাম আমি, দেখো জ্যাক, সবকিছু সহজ হয় না অর্জন করার জন্য, কিন্তু আমার জন্য যেটা অনেকটা সহজ হয়ে গেছে। এই ধরো, আমি হাজার হাজার বছর জীবিত আছি, তাছাড়া আমার যে ক্ষমতা সেটা দিয়ে আমি সবকিছু খুঁজে সহজে অর্জন করতে পারি। কারোর সাথে লড়তে চাইলে তার মনের কথা শুনতে তাকে হারাতে পারি। এইসব ক্ষমতা থাকার ফলে দুনিয়ার সবকিছুই আমার বোরিং লাগা শুরু হয়, যার কারণে একটা সময় আমি বিরক্ত হয়ে পৃথিবীতে চলে যাই, যেখানে প্রথমে মানুষদের হত্যা করতাম, তাদের উপরে পরীক্ষা করতাম অনেক রকমের, কিন্তু পরে সেটাও বন্ধ করে আমি মানুষের মতোই জীবন শুরু করি। কিন্তু সেটাও সম্ভব না। দুনিয়া ধ্বংস হলো এবং আমি কয়েকটা জোকারের সাথে লিম্বোতে আটকা পড়ে যাই, যেখান থেকে আবার নতুন দুনিয়াতে আসলে আমি এখানেও আগের মতোই অনুভব করছি, পুরো দুনিয়ার বোরিং। কারণ এখানে যেটা আমি চাইবো সেটাই অর্জন করতে পারবো। তাহলে এজন্য আমি আবার নতুন একটা পদক্ষেপ নিয়েছি, যেটার দাবা খেলার কোর্টের সবচেয়ে মূল্যবান হলো রাজা, যেটার আসল জিনিস তাকে আটকাতে পারলেই পুরো গেম শেষ। তবে রাজার থেকেও মূল্যবান হলো যে গেমটা খেলছে, কারণ সেই জিনিস নিচ্ছে তার রাজা কি করবে। আর রাজা মূল্যবান হলেও রানীর ক্ষমতা কোর্টের মধ্যে সবচেয়ে বেশিই থাকে, যেটা রাজাকে সবসময় সুরক্ষিত করে। তো আপনি কি এই দুনিয়াকে দাবা খেলার মতো বানাতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। একদম সেরকমই। আমি একটা রাজা বানাতে চাচ্ছি, যেখানে সর্বশক্তিমান রানী দাবার মতোই পুরো কোর্ট দখল করে রাখবে। আর যেভাবেই আমার বোরিং লাইফ কাটবে, তো আপনি রাজা হতে পারতেন তো? না, আমি তো এখানে সেই লোক যে দাবা কোর্টের রাজা রানী এবং বাকিদের পথ নিদর্শন দিব, আর তারা সেই পথে পা দিবে আমার কথা মতো। আর কোর্টের সর্বশক্তিমান পিসটাই আমি নির্বাচন করেছি,
যে তার নিজের রাজা এবং বাকি সৈন্য একাই জোগাড় করতে পারবে। আমি আপাতত দর্শক হয়ে দেখতে থাকব। হ্যাঁ, অনেক সুন্দর একটা বুদ্ধি। আমি ড্রাকুলার সাথে সহমত, কারণ সে এই দুনিয়ার কেউ না, তার জন্ম হয়নি এখানে। এক কথা, সে মারা গেছে, তাকে কেউ চিনেও না। আগের দুনিয়ার কথা বললে সবাই তাকেই পাগল বলবে। সে যেহেতু এই দুনিয়ার না, তার এই দুনিয়ার কোনো কিছুই করা ঠিক না। কিন্তু সে এখানে দাবা খেলতে চাচ্ছে, যেটা অনেকটা ইন্টারেস্টিং জিনিস। এখানে আর কিছু করতে হবে, বরং তার দেখানো পথে এই দুনিয়ার সবাই সব কাজ করবে। তাই তার বুদ্ধিটা আমার ভালো লেগেছে। যদিও এটা পাগলের মতো লাগতো কিছুটা আগে তোমাকে এটা বললে, কারণ আমার ব্রেইনের মধ্যে আমার চেতনা ঢোকার পর আমি জানতে পেরেছি আমিও এই দুনিয়ার না, যেটা আমাকেও এখন ভাবাচ্ছে। আমি তো কিছুই করছি, এটা ঠিক হবে। আর কি কিছু করব, নাকি এখানেই দাঁড়িয়ে যাব? চিন্তাভাবনা আমি যা করেছি সেটা হয়তো ড্রাকুলার কানে এতক্ষণে চলে গেছে, তাই সে কিছু বলছে না আর। বরং সে আমাকে প্রিন্সেসের পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করতে বলে চলে গেল। কোথায় গেল সেটা আমাকে জানালো না। আমি মাটিতে বসে পড়লাম। সামনে মাথা সমান উচ্চতা ভাসছে প্রিন্সেস, যাকে অনেক মায়াবী মনে হচ্ছে। তাকে এখন এভাবে দেখে আমার রোমান্টিক হতে মন চাচ্ছে কিছুটা, কিন্তু তার কাছে যেতে পারবো না। একটা সমস্যা, আমার আগের স্মৃতি আসার ফলে আমি এখন জানি ভালোবাসা জিনিসটা কি, আর সে সম্পর্কে আমার খুব ভালোই ধারণা আছে। আর সেটাও বুঝতে পারছি, প্রিন্সেস তার রানীর কাজে অলসতা করলে একটা সময় আমি লুচু বয় হয়ে যাব, যেটার কারণে 5টা স্ত্রী থাকবে আমার। তবে আমি চাইবো না তেমন কিছু হোক। অবশ্য এখন রোমান্স নিয়ে কল্পনা করা শুরু করার অনেক কিছু আমার চিন্তায় আসছে। বিশেষ করে আমি আমার ভবিষ্যতে 5 স্ত্রীকে কল্পনা করতে লাগলাম। যেহেতু প্রিন্সেস এলিনা আমার স্ত্রী হবে না, তাই কার কার সম্ভাবনা আছে ভাবতে ভাবতে কয়েকজনের নাম চলে আসলো। প্রিন্সেস এলিহা, লুসি, লুসানা, রানী আফ্রিয়েল। যদিও আমি পঞ্চম কাউকে পেলাম না ভেবে, তারপরও ভাবতে লাগলাম। অনেকক্ষণ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে আমার মাথায় আরেকটা জিনিস আসলো। সেটা হলো, এখন আপাতত কেউ নেই এখানে, আর আমাকে প্রিন্সেসের পাশেই থাকতে হবে। তাই এই সুযোগে আমি বাকি 3 সত্তার শরীর ব্যবহার করার চেষ্টা করি। আমি যোগব্যায়াম করার মতো আসন নিয়ে বসলাম। এবার মনোযোগ দিতে শুরু করলাম। আমি জানি আমি প্রথমেই পারবো না, আমাকে চেষ্টা করতে হবে। আমার ব্রেইন আমাকে বলেছিল আমার ব্রেইনের লাইব্রেরিতে পৌঁছার জন্য আমাকে গভীর চিন্তা করতে হবে। প্রথমবার যদি আমি নিজে সেখানে যেতে পারি, তাহলে আমার মানুষের শরীর নিয়েই সেখানে পৌঁছে যাব। শুধু আমাকে চিন্তা করতে হবে, পুরো আধ ঘন্টা গভীর চিন্তা পরে আমি আমার চেতনাকে আমার লাইব্রেরিতে পৌঁছাতে সক্ষম হয়েছি। যদিও অনেক বিরক্তকর চেষ্টা ছিল। কেউ শুধু শুধু মাটির উপরে বসে চিন্তা করবে না। আমি কি চিন্তা করছি এতক্ষণ সেটা ভুলেই গেছি এখন। আমার সামনে আগের মতো সবকিছুই আবারও দেখতে পেলাম। এবার আর আমি আগের মতো আসিনি। এবার নড়তে পারছি, লাফাতে পারছি। অনেক মারাত্মক একটা জায়গা। মৃত শরীর দেখা যায়, ভয় পায় আর কখনো এখানে আসতে চাইবে না। কিন্তু আমার ক্ষেত্রে সেটা বিপরীত। আমি ভয় পাচ্ছি না একটু, কারণ এটা আমার সত্তার শরীর। তাদের ক্ষমতা আমার মধ্যেই আছে। এখন আমি একটা সত্তার শরীর নির্ধারণ করি, তাহলে আমি পুরো আলাদা গোত্রে প্রাণীকে ট্রান্সফর্ম হয়ে যেতে পারবো। সেটা আমাকে অনেকটা আলাদা করবে। যদিও মানুষের শরীরটাই আমার ভালো লাগে, তারপরও লড়াইয়ের সময় এগুলো আমাকে অনেক ভালো করে সাহায্য করবে। আমি হেঁটে সামনে গেলাম। অ্যাঞ্জেলের সত্তার হাত ধরলাম, যেটা ধরার পর মনে হলো আমিও সেটার মধ্যে ঢুকে গেলাম। এরকম কোনো ফিলিংস আমি আগে বোধ করিনি কখনো। এটাই হয়তো প্রথম হলো। আমি চোখ খোলার পর নিজেকে সেই স্থানে বসে থাকতে পেলাম। নিজের হাতের দিকে তাকিয়ে পার্থক্য বুঝতে পারলাম। আমার শরীরের কালার অনেকটা সাদা হয়ে গেছে। অ্যাঞ্জেলটা দেখতে অনেক সুন্দর এবং ফর্সা হয়। হয়তো আমার চেহারার লুক সেরকমই হয়ে গেছে, আমি জানি না। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো আমার পিঠের ডান পাশে 6টা বিশাল সাদা পাখা রয়েছে, যেটা একদম সত্যি আমার সাইজের 3 গুণ বড়। যদিও আমি সেগুলো দেখে অনেকটা খুশি, কিন্তু এক সাইডে 6টা ডানা, সেটা মোটেও ভালো দেখাচ্ছে না। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। পিঠের 6টা ডানা কিছুটা ঝাপটা দিল, তাতে করে ডানা থেকে কয়েকটা পালক নিচে পড়ে গেল। ডানাগুলো থেকে একটা সাদা আলো বের হচ্ছে, যেটা মুক্তোর মতো জ্বলজ্বল করছে। পালকগুলো মাটিতে পড়ার পর সেগুলো এমনিতেই অদৃশ্য হয়ে গেল। আমি 6টা ডানার মানে বুঝতে পারলাম। যেহেতু আমি আমার অ্যাঞ্জেল সত্তার শরীর ব্যবহার করছি, তাই তার ফর্মও আমি হয়ে গেছি। আর আমার আগের দুনিয়াতে এক পাশে 6টা ডানা থাকার কারণে এখন এক পাশে আমি 6টা ডানা পেয়েছি। সমস্যা হলো আমার 2 সত্তা অ্যাঞ্জেল এবং ডেভিলের ক্ষমতা মিলিয়ে আমার পিঠে 12টা ডানা থাকতো। ডান পাশে 6টা অ্যাঞ্জেল ডানা ছিল আর বাম পাশে ছিল 6টা ডেভিল ডানা। কিন্তু এই দুনিয়ায় আমার শরীরে কোনো সত্তা বাস করতে পারবে না, বরং আমার একটা চেতনা সবগুলো সত্তাকে কন্ট্রোল করবে। আর সেই চেতনা আমার মানুষের সত্তার। যদিও বাকি সব
সত্তার চেতনা এখন একত্রিত হয়েছে। আমি আমার অ্যাঞ্জেল সত্তার শরীরে আসার পর মানসিক কিছুটা পার্থক্য লক্ষ্য করলাম। যেহেতু আমার সকল সত্তার চেতনা একত্রিত হয়ে আমার মানুষ সত্তার মধ্যে অবস্থান করছে এখন, তারপর আমি বুঝতে পেরেছি যে আমার মানসিক অনেক পরিবর্তন হয়েছে এবং চিন্তাভাবনা অনেক পরিবর্তন হয়েছে। যেহেতু আমি এখন একজন অ্যাঞ্জেলের রূপ পেয়েছি, তাই আমার চিন্তাভাবনাগুলোকে একজন অ্যাঞ্জেলের মতো হয়েছে। অ্যাঞ্জেলরা কীরকম কল্পনা করে সেটা আমি বুঝতে পারলাম। সবসময় পরিষ্কার থাকা অ্যাঞ্জেলরা পছন্দ করে এবং বিশেষ করে ছেলে অ্যাঞ্জেলরা চায় তার উপর অধিক মেয়েরা ক্রাশিত হোক, আর মেয়ে অ্যাঞ্জেলরা সবসময় চায় ছেলেরাই তার জন্য পাগল হয়ে থাকুক। অবশ্য অ্যাঞ্জেলরা বাকি গোত্রদের নিজেদের থেকে অনেক কম মনে করে সবকিছুতে, যেটা এই রূপে থাকলে আমিও করব। মানসিক চিন্তাভাবনা চেঞ্জ করার কোনো সহজ উপায় দেখছি না, তবে সেটা সময়ের সাথে চেঞ্জ হয়ে যাবে। আমার অ্যাঞ্জেল সত্তা মৃত হলেও সেটার চেতনা একত্রিত আছে আমার প্রধান চেতনার সাথে, যার কারণে তার সব রকম মানসিক মনের ইচ্ছা আমারই ইচ্ছা হবে। এই জিনিসটাকে সহজ করে বলতে চাইলে জিনিসটা এরকম হবে। আমার শরীরে মোট 5টা সত্তা ছিল। প্রথমত ডিমেন সত্তা এবং অ্যাঞ্জেল সত্তা, যেটা আমি আমার বাবা এবং মায়ের থেকে পেয়েছি। তারপর আসে ডেভিল সত্তা, যেটা ডেভিল কিংয়ের বংশধর এবং নিজে ডেভিল কিং হওয়ার ফলে পায়। এরপর ভ্যাম্পায়ার সত্তা, যেটা আমি অ্যানার ব্লাড খাওয়ার ফলে হয়ে যাই। আর মানুষ সত্তা, সবশেষে মানুষ সত্তা, যেটা মানুষের সাথে পৃথিবীতে 15 বছর কাটানোর ফলে পেয়ে যাই। এই এক একটা সত্তা আমার শরীরে বাস করত আগের দুনিয়ায়, যার মধ্যে মানুষ সত্তা খুব দুর্বল থাকার কারণে তার অস্তিত্ব বোধ করা যেত না। তবে সবগুলো সত্তার আমার শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল। তখন আমার সত্তাদের মধ্যে লড়াই চলছিল, সেটা আমাকে অনেক দুর্বল করে দিয়েছিল। সত্তাদের আলাদা একটা চেতনা থাকে যেটা আমার সাথে মিলে না। তাদের একটা সত্তা যদি আমার শরীরে পুরোপুরিভাবে দখল করে নিত, তাহলে আমি সেই সত্তার গোত্রে রূপান্তর হতাম এবং আমার ভাবনা সেই গোত্রের মতো হতো। যেমন উদাহরণস্বরূপ, আমার ডেভিল সত্তা যদি আমার শরীর দখল করত, অনেক আগের দুনিয়ায় তাদের ডেভিল কিংদের মতো ব্যবহার করা শুরু করতাম। আমি তখন অন্য কিছু ভাবতাম না, আর তখন একটা সত্যিকারের ডেভিল কিংয়ের মতোই চিন্তা করতাম। আবার অ্যাঞ্জেল সত্তা আমার শরীর দখল করলে আমি একটা অ্যাঞ্জেলের মতোই চিন্তা করতাম। যদিও বিষয়টা আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে, তবে এটা অন্য সবার জন্য পেঁচালো অনেক। আমি বাকি চিন্তা বাদ দিলাম। 6টা ডানা একপাশে আমাকে মোটেও ভালো দেখাচ্ছে না। ডানাগুলো ভিতরে প্রবেশ করালাম না। আমি গড হ্যান্ডের ব্যবহার করতে চাইলাম, কারণ তাতে করে অন্তত বাম পাশের আরও 5টা ডানার আকার দিতে পারত। তবে চেষ্টা করেও কোনো লাভ হলো না, কারণ এই অ্যাঞ্জেল সত্তা শরীর ব্যবহার করে আমি গড হ্যান্ড ব্যবহার করতে পারছি না। ব্যাপারটা খারাপ লাগলো, তাই আপাতত সময়ের জন্য আমি আমার ডানা 6টা পিঠের মধ্যেই ঢুকিয়ে রাখলাম। যদিও এই দুনিয়ার সব অ্যাঞ্জেল বেশিরভাগ সময় তাদের ডানা বের করেই রাখে, কারণ তারা যে অ্যাঞ্জেল সেটা দূর থেকে দেখানো তাদের পূর্বকালের অভ্যাস। যদিও আমার ডানা বের করে রাখার কোনো ইচ্ছে নেই, কারণ 6টা ডানার আরও খারাপ লাগবে। এতদিন আমি আমার মুখে মাস্ক পরলেও জিনিসটা এখন খারাপ লাগছে, তাই খুলে আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম। অ্যাঞ্জেল রূপে আসার পর থেকে কেন জানি স্টাইলের ব্যাপারে আমার চিন্তা বেশি বেড়ে গেছে। আমি এতক্ষণ নিজের নতুন রূপ চিন্তায় থাকার ফলে এতক্ষণ আমার সামনে প্রিন্সেস ছিল সেটা ভুলেই গেছি। আমার অ্যাঞ্জেল সত্তার শরীর নেওয়ার পর থেকে আমার মানসিক অনেক পরিবর্তন হয়েছে, যেটা আমার অনেক স্বভাবও চেঞ্জ করেছে। এখন আমি হাঁটতে গিয়ে সেটা লক্ষ্য করলাম। আগের থেকে অনেক সুন্দর করে হাঁটছি আমি। আগে হাঁটতে গেলে জুতার ময়লা প্যান্টের উপরে উঠে যেত, কিন্তু এখন সুন্দর করে হাঁটতে বা পা ফেলছি। আর আমার মাথা এখন চিন্তা চলছে ভিন্ন। আমি আগে এরকম ভাবিনি কখনো। এখন তো প্রিন্সেসের সাথে কিছুটা রোমান্টিকতা করতে মনে চাচ্ছে, সেটা আগে কখনো চিন্তা করতাম না আমি। যদিও আমি তাকে ধরলে আমার উপর তার শরীর থেকেই আঘাত আসবে, তারপরও আমি তার কাছে এগিয়ে গেলাম। আগেরবার তাকে স্পর্শ করার ফলে আমার উপরে অনেক ভয়ানক লাইটেনিংয়ের আঘাত আসে তার শরীর থেকে। আমি সেটা জেনেও তার কাছে এগিয়ে গেলাম। কেন জানি একদিক দিয়ে নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। আমি এগিয়ে গিয়ে প্রিন্সেসের কাছে গেলাম, আর সেখানে হাওয়ায় উঠতেছে, আর কাছে যাওয়ার ফলে তার শরীর আশেপাশে লাইটেনিংয়ের শরীর থেকে বের হওয়া শুরু করলো। আমি সেটা থেকে পিছনে আসলাম না, বরং তার একটা হাত শক্ত করে ধরে ফেললাম। বরাবরের মতো এবারও আমার শরীর অনেক ভয়ানক লাইটেনিংয়ের আঘাত করলো, কিন্তু এবার আমার কিছুই হলো না। পুরো লাইটেনিং আমার শরীর দিয়ে মাটিতে পৌঁছে গেল। আমি কিছু ফিল করলাম না, এটার অবাক হলাম না, বরং আমার কিছু হাসি পেল। আমি প্রিন্সেসকে টেনে আমার কোলে তুললাম এবং তার কপালে হাত দিলাম। আমি নিজেও জানি না কি করতেছি কিংবা কি করতে পারি। আমি শুধু পদক্ষেপ নিলেই মনের মধ্যে ধারণা আসে এটা করলে এরকম কিছু হতে পারে, আর সে অনুযায়ী আমি কাজ করছি। অ্যাঞ্জেলদের ক্ষমতা সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না আগের দুনিয়ায়,
তাই এখন যা করছি সেটা আমার চেতনায় থাকা কিছুটা হিন্টের মাধ্যমেই করছি। আমি প্রিন্সেসের কপালে হাত দিলাম। সেটার ফলে তার শরীর থেকে যে ম্যাজিক পাওয়ার চলে গিয়েছিল ব্লাড কন্ট্রাক্টের সময়, সেটা আমার শরীর থেকে তার শরীরে যাচ্ছে। অবশ্য তার লাইটেনিংয়ের এখনও বের হচ্ছে, কিন্তু তাতে আমার কিছুই হচ্ছে না, বরং আমি তাকে কোলে করে নিয়ে যাচ্ছি। এখন আমার শরীরে ম্যাজিক পাওয়ার দেওয়ার আরও সহজ একটা স্পেস রয়েছে, যেটা খুবই কাজে দেয়। সেটা হলো অ্যাঞ্জেলের কিস স্পেল। একটা চুমুর মাধ্যমে কাজ করে। তাই দেরি না করে আমি প্রিন্সেসকে কোলে নেওয়ার অবস্থায় তার ঠোঁটে চুমু দিলাম। অবশ্য এটার উদ্দেশ্য আমার ছিল না, তবে আমি চেঞ্জ হয়েছি আমার সত্তার শরীরের সাথেই। চুমুতে একটা প্রচণ্ড আলো দেখা গেল এখানে। আমার পিঠের 6টা ডানা বেরিয়ে গেল এবং সেগুলো আগলে ধরায় প্রিন্সেস আমাকে সহ। কয়েক সেকেন্ডে পরেই প্রিন্সেস চোখ খুলে গেল। আমি বুঝতে পারলাম তার ম্যাজিক পাওয়ার ফুল হয়ে গেছে এখন। তাই আমি আমার মুখ সরিয়ে নিলাম। অবশ্য প্রিন্সেস প্রথমে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করেছে। এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। পড়ে যাব কোলে থেকে এই ভয়ে এক হাত দিয়ে আমার গলার পিছন দিয়ে হাত দিয়েছে, আরেকটা দিয়ে আমার কলার ধরেছে। এরপর পরিস্থিতি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেছে। জ্যাকাটা তুমি? হ্যাঁ প্রিন্সেস এলিনা, হঠাৎ করে তোমাকে আলাদা লাগছে অনেক। তোমার শরীরের রংটা হালকা ফর্সা থেকে গাঢ় ফর্সা লাগছে। ম্যাজিক পাওয়ার কিছুটা অনুভব করতে পারলেও এখন একদম নতুন ম্যাজিক পাওয়ার অনুভব করছি তোমার। সেটা অ্যাঞ্জেলদের মতো হলেও অ্যাঞ্জেলদের থেকে অনেক আলাদা। এটা তেমন কিছু না, হয়তো গড হ্যান্ডের ক্ষমতা পুরোপুরি আনলক হয়েছে। তো আপনি কেমন বোধ করতেন প্রিন্সেস? আমি তো ভালোই ছিলাম, কিন্তু এখানে তোমার কোলে আমি থাকবো সেটা ভাবিনি কখনো। অনেক লজ্জা লাগছে। প্রিন্সেস লজ্জায় লাল হয়ে গেছে। আমি তো আপনার রয়্যাল গার্ড, তাই না প্রিন্সেস? আপনার সবসময় খেয়াল রাখা আমার দায়িত্ব। ক্লান্ত হয়ে আপনাকে কোলে নেওয়া তো আমার দায়িত্বই। একটু আগে তুমি আমাকে কিস করেছ। ওটাকে কিস বলে না প্রিন্সেস, ওটা ভালোবাসার ম্যাজিক স্পেল ছিল। সেটা আবার কি? প্রিন্সেসের সাথে আমি কথা বলতে লাগলাম। আমি তাকে কোলে নিয়েই লাফ দিয়ে পাশের একটা গাছের উপরে উঠে পড়লাম। আমার অ্যাঞ্জেল শরীরে আসার পরে লাফ দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে গিয়েছে, তাই গাছের একটা উঁচু ডালে যেতে সমস্যা হলো না আমার। আমি ডালে বসে পড়লাম, প্রিন্সেসকে আমার কোলেই বসালাম। প্রিন্সেস অবাক হচ্ছে, কারণ আমি এরকম কখনোই করিনি তার সাথে। সে হয়তো ভাবছে আমি হয়তো ড্রাকুলার মায়ের খাওয়ার পরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছি। যাই হোক, সে কি ভাবছে সেটা ড্রাকুলা ছাড়া কেউই জানতে পারবে না। কি করছো? এখানে আনলে কেন? না, সেখানে অনেক আলো। আলোতে একজন প্রিন্সেসের ত্বকের কতটা ক্ষতি হবে সেটা তো বুঝতেই পারছেন, তাই একটু ছায়ার নিচে চলে আসলাম। আর জায়গাটা অনেক সুন্দর দুজনে বসে কিছুক্ষণ গল্প করার জন্য। আজকে তোমাকে পুরোই চেঞ্জ মনে হচ্ছে। তুমি তো আমার সাথে এরকম ব্যবহার কখনোই করনি। কেন সেটা মনে হলো আপনার? এমনি সময় আমি তোমার হাত ধরে হাঁটতে চাইলেও তুমি সরে যাও, হাত ধরতে দাও না। কিন্তু আজ হঠাৎ করে সরাসরি আমাকে কোলে তুলে নিলি। এটাই বুঝতে পারছি না। মনের ভাবনা প্রকাশ না করে থাকাটা বোকামি, তাই এখন সেটা প্রকাশ করছি। গাছের ডালে বসে একটা মেয়ের সাথে গল্প করা পুরান যুগের রোমান্স হবে হয়তো, তবে পরিস্থিতি অনেকটা রোমাঞ্চকর হয়েছে। তার কারণ হলো আমি বর্তমানে আমার অ্যাঞ্জেল ফর্মে আছি, যেটা আমি অ্যাঞ্জেল সত্তার মৃত শরীর ব্যবহারের ফলে অর্জন করতে পেরেছি। আর দ্বিতীয়ত হলো আমার কোলে একটা সুন্দরী প্রিন্সেস। অবশ্য সে খুব সুন্দরী রানী হতে চলেছে। যাই হোক, একটা প্রিন্সেসকে কোলে নিয়ে উঁচু গাছের ডালে বসে গল্প করাটা আমার মতে অনেকটা রোমাঞ্চকর বিষয়। বাকিদের কাছে কিরকম লাগবে সেটা আমি জানি না, তবে আমার ইচ্ছে হচ্ছে এরকম আরও কিছু পরিস্থিতিতে সুন্দরীদের সাথে মনোরঞ্জন করতে। অবশ্য সে আশা আপাতত আমি সাইডে রেখে দিলাম, কারণ ড্রাকুলা উড়ে আসছিল আমাদের কাছেই। ড্রাকুলা আশা দেখে আমি নিজেই মানুষ ফর্মে চলে আসলাম। প্রথমবার সময় লাগলেও এখন জিনিসটা খুব সহজেই হয়ে গেছে। নিজের ব্রেইনের মধ্যে চলাচল করাটা এখন নদীতে সাঁতার কাটার মতো হয়ে গেছে। আমি মানুষ ফর্মে আসার পর অনেকটা খারাপ কিছু করে ফেললাম, যেহেতু এতক্ষণ প্রিন্সেস আমার একদম কোলে বসেছিল, তাই আর তার আমার দূরত্ব ছিল না, বরং আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বসেছিলাম। যদিও আমি মানুষ ফর্মে আসার পর একটা লাফ দিয়েছি, কারণ আমার হৃৎপিণ্ড কাঁপছিল সেই আকারে যেন সেটা ব্লাস্ট হয়ে যাবে। উত্তেজনার কারণে আমি একটা লাফ দেই, যেটার কারণে প্রিন্সেস আমার কোল থেকে এবং গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। অবশ্য আমি ভাবছিলাম প্রিন্সেস হঠাৎ করে পড়ে যাওয়ার ফলে হয়তো আঘাত পাবে, তাই কিছুটা চিন্তিত হলাম। আমি লাফ দিয়ে উপরে থাকা আরেকটা ডালের সাথে জোরালোভাবে একটা গুঁতো খেলাম, যেটার কারণে আমি মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ ছিলাম। প্রিন্সেসের কথা মনে পড়তেই নিচে তাকালাম। প্রিন্সেস এর কিছুই হয়নি, বরং সে নিচে সুন্দর করেই দাঁড়িয়ে আছে। যদিও তার মুখে আমি অবাকের চিত্র দেখতে পেলাম। অবাক হওয়ারই কথা, এতক্ষণ আদর করে তাকে কাছে নিয়ে গল্প করতেছিলাম, কিন্তু মানুষ ফর্মে এসে আবার আগের মতো ব্যবহার করব এটা হয়তো কল্পনা করতে পারেনি সে। যাই হোক, আমার অ্যাঞ্জেল ফর্ম ব্যবহার করতে
পুরো বুঝতে পারলাম যে এটা একটা মেয়ের জন্য ঠিক নয়, তাই সেটা তেমন ব্যবহার করা যাবে না। অ্যাঞ্জেল ফর্ম ব্যবহার করার ফলে আমি আরও কিছু ক্ষমতা সম্পর্কে জেনেছি যেটা আমি ব্যবহার করতে পারবো। একসময় জ্ঞান অ্যাঞ্জেল সত্তার চেতনার মধ্যে ছিল। সাধারণত আমার সকল সত্তার চেতনা মানুষ সত্তার চেতনার সাথে মিশেছে, তবে বাকি সত্তার শরীরের ব্যবহার না করলে পুরো চেতনায় জ্ঞান আমি খুলতে পারবো না। প্রিন্সেস, দেখছি আপনি খুব তাড়াতাড়ি রিকভার হয়ে গেছেন। ড্রাকুলা হঠাৎ আমাদের পাশে টেলিপোর্ট হয়ে বলল, হ্যাঁ, তাহলে আপনার কাজ শুরু করা যাক। আপনাকে আপনার রাজ্যের জন্য প্যালেস দেওয়া হয়েছে, তবে একটা রাজ্যের বাকি জিনিসগুলো আপনাকে নিজেই বানিয়ে নিতে হবে। এখন আপনি শুধু আমাকে পরামর্শ দিব। ড্রাকুলা, ওকে, ঠিক আছে, চলুন, কি করতে হবে বলুন আমাকে। আমি সবই করতে রাজি। আমি হেল্প করব, যা দরকার হবে প্রিন্সেসের। না জ্যাক, তোমার আপাতত কোনো প্রয়োজন হবে না। তুমি এখন প্রিন্সেসের কাছে থাকলে তার শর্ত অমান্য হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে থরের সাথে কথা বলতে হবে ট্রেনিংয়ের জন্য। থরও ব্যস্ত আছে নতুন কিছু কাজে, মনে হয় না তোমাকে সাহায্য করতে পারবে। আমি বুদ্ধি দিব, তুমি আপাতত ডেভিল কিংয়ের দিকে নজর দাও। আচ্ছা ঠিক আছে জ্যাক, আমি দুঃখিত, তবে তোমার সাথে শীঘ্রই আমার দেখা হবে। তুমি ইগদ্রোলিয়া গিয়ে এই খবর জানিয়ে দাও যে প্রিন্সেস এলিনাকে কিডন্যাপ করেনি কেউ, বরং আমি নিজেই এসেছি এখানে এবং নিজেই নতুন একটা মানুষের রাজ্য তৈরি করেছি এখানে। জি প্রিন্সেস। যেহেতু ড্রাকুলা প্রিন্সেসের সাথে থাকবে, তাই প্রিন্সেসের সুরক্ষা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তবে সমস্যা হলো সেই শর্ত নিয়ে। ব্লাড কন্ট্রাক্ট অনেক ভয়ানক। আমি জানি প্রিন্সেস নিজের ইচ্ছায় এটা করতে চাচ্ছে না, তবে হয়তো প্রিন্সেসের ডেস্টিনি একাই। যাই হোক, ড্রাকুলা এবং প্রিন্সেস দুজনেই পলকের মধ্যে উধাও হয়ে গেল। সময়টা আমার জন্য খারাপ। আমি কিছু করার মতো ভেবে পাচ্ছি না। ইচ্ছে হচ্ছে বাকি সত্তাগুলোর ফর্ম নেওয়ার, তবে সেটা অন্য একদিন করা যাবে। আপাতত আমার একটা কাজ করতে হবে। রাজবংশের হুকুম জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ হুকুম দিলে সেটা অমান্য করা যায় না, বরং যে করেই হোক সেটা পালন করতেই হয়। আগের দুনিয়ায় যেহেতু রাজার সিংহাসনে বসেছিলাম, তাই এই সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। লোকজন রাজা কিংবা বংশধরের আদেশ কেন মানে সেটা আমি এই দুনিয়ায় বুঝতে পারছি। যাই হোক, আমাকে ইগদ্রোলিয়া যেতে হবে এখন। যেহেতু আমি টেলিপোর্টেশন স্পেল ব্যবহার করতে পারি না, তাই ইগদ্রোলিয়ার ক্যাপিটালে যাওয়া আমার পক্ষে এতটা সহজও হবে না। কি করব বুঝতে পারছি না। এখানে আসার সময় আমার সোজা পূর্ব দিকে উড়ে এসেছিলাম, হয়তো এখন পশ্চিম দিকে উড়ে গেলে আমি ক্যাপিটালে পৌঁছে যাব। তবে একটা জিনিস নিয়ে আমার সমস্যা মনে হচ্ছে। যেহেতু আমি কয়েদখানা থেকে পালিয়ে এসেছি, তাই আমার মনে হচ্ছে এখন ক্যাপিটালে যাওয়া আমার জন্য ঠিক হবে না। যদিও চেষ্টা করে দেখা যাক। আমার মাথায় আরেকটা প্ল্যান এসেছে। আমি কোনো সত্তার ফর্ম নিয়ে সেখানে নিজের চেহারার পরিবর্তন হয়, যেরকম অ্যাঞ্জেল ফর্মে যাওয়ার পর আমি পুরো একজন অ্যাঞ্জেলের মতো হয়ে গিয়েছিলাম। আমার ধারণা আমার ম্যাজিক পাওয়ারের পরিবর্তন হয় তাতে, যার কারণে চিন্তা করাটা কষ্টকর হয়ে যায়। যাই হোক, আমি অ্যাঞ্জেল ফর্ম নিতে চাই না। ওটার ভাবগতি তেমন ভালো না, বরং আমি আমার ডিমেন ফর্মটা নিয়ে দেখি। আমি আমার ব্রেইনের মধ্যে আবার প্রবেশ করলাম এবং সেখান থেকে আমার ডিমেন সত্তার শরীরে স্পর্শ করলাম, যার কারণে আমি ডিমেন ফর্মে ট্রান্সফর্ম হয়ে গেলাম। ডিমেন ফর্মে ট্রান্সফর্ম হয়ে আমার শরীরে তেমন কোনো পার্থক্য আমি পেলাম না, শুধু অনুভব করলাম আমার শারীরিক ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। ট্রাই করার জন্য আমি পাশে থাকা মোটা গাছে একটা ঘুষি দিলাম আস্তে করে। ঘুষির ফোর্স অনেক কম হওয়ার পরও সেটার ফলে যেখানে ঘুষি দিয়েছি গাছের ঠিক সেই জায়গায় বিশাল বড় একটা ফুটো হয়ে গেছে, যেটা দিয়ে এদিক সেদিক দেখা যাচ্ছে। আমি অবাক হলাম না, বরং ডিমেনদের শারীরিক ক্ষমতা অনেক থাকে। তবে এই ডিমেন ফর্ম নিয়েও আমি ক্যাপিটালে ঢুকতে পারবো না, কারণ আমার চেহারা কিংবা রূপের কোনো বদল হয়নি ডিমেন ফর্মে। অবশ্য আমি আপাতত হাফ ডিমেন ফর্মে আছি, যেটা থেকে আমি ফুল ডিমেন ফর্মে যেতে পারবো, যেটার আগার পুরো দোতলা একটা বিল্ডিংয়ের সমান প্রায়। তবে আমার মনে হয় না সেই ফর্ম নিয়ে আমি ক্যাপিটালে ঢুকতে পারবো, তাই ডিমেন ফর্মে আমার হচ্ছে না। আমি আবারও আমার ফর্ম চেঞ্জ করলাম এবং সোজা মানুষ ফর্মে চলে আসলাম। যদিও আমি আমার ফর্মগুলো ব্যবহার করতে পারি, তবে সেটার জন্য ঝামেলাও আছে। আমি মানুষ বাদে অন্য ফর্মে গেলে সেটার জন্য গড হ্যান্ড ব্যবহার করতে পারবো না, এবং আমার কোনো অ্যাট্রিবিউট ম্যাজিক ব্যবহার করতে পারবো। আর অ্যাট্রিবিউট ম্যাজিক ছাড়া আমি উঠতে পারবো না, তাই আমার মনে হচ্ছে না অ্যাঞ্জেল এবং ডিমেন ফর্ম আমার কোনো সাহায্য করবে। কারণ অ্যাঞ্জেল ফর্মে আমার এক সাইড 6টা ডানা, যেটা দিয়ে উড়া সম্ভব নয়, আর ডিমেন ফর্মে আমার পিঠে কোনো ডানাই নেই। এবং সবশেষে রয়েছে আমার ভ্যাম্পায়ার ফর্ম। জানি না সেটা কীরকম হবে, কিন্তু সেটাও একটা ঝামেলা করবে, সেটা আমি বুঝতে পারছি। আমি আমার ভ্যাম্পায়ার ফর্মে ট্রান্সফার হয়ে গেলাম। 1 সেকেন্ডের প্রয়োজন হয় এখন ফর্ম চেঞ্জ করতে। জিনিসটা করতে চাই না, তবে এখানে আমার প্র্যাকটিসও হচ্ছে। সাথে সাথে আমি সব ফর্ম সম্পর্কে জানতে পারছি। ভ্যাম্পায়ার ফর্মে আসার পর আমি আমার শরীরে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পেলাম।
প্রথমেই পিঠে কালো দুটো ডানা বের হয়েছে, যেগুলো দেখতে বাদুড়ের মতো। এরপর দুটো দাঁতের আকারও অনেকটা বড় হয়েছে। মনে হচ্ছে এ দুটো রক্ত পান করার জন্য। ভ্যাম্পায়াররা যে কোনো প্রাণীর রক্ত খেতে পারে, তবে তার মধ্যে মানুষের রক্ত তারা বেশি পছন্দ করে। আর মানুষের রক্তই তাদের ক্ষমতার প্রধান উৎস। যত বেশি মানুষের রক্ত পান করবে একজন ভ্যাম্পায়ার, তত শক্তিশালী হবে সে। যাই হোক, আসল কথায় আসা যাক। আমার শরীরের রং সাদা হয়েছে অনেকটা। যদিও অ্যাঞ্জেল ফর্মে অনেক সাদা হয়েছিল, চেহারা একই রকম থাকলেও রং পাল্টে গেছে। আমি একটা জিনিস চেক করার চেষ্টা করলাম। ড্রাকুলার সাথে লড়ার সময় আমার ব্যাগ নিচে পড়ে গিয়েছিল। আমি সেটা থেকে ভেলিকে উঠানোর চেষ্টা করতে চাইলাম, কিন্তু ভেলিরাকে উঠাতে পারছি না। ইগরাসিলকেও উঠানোর চেষ্টা করছি, কিন্তু সেও এত ভারী যে উঠাতে পারছি না। আমি আমার ডান এবং বাম হাতে লক্ষ্য করে দেখলাম সেখানে ভেলিরা এবং ইগরাসিল দুজনেরই কোনো ছবি নেই। আমি বুঝে গেলাম যে আমি অন্য কোনো ফর্মে চলে গেলে এই দুটো ব্যবহার করতে পারবো না। তাই তখন ওই দুটোকে বহন করাও আমার পক্ষে সম্ভব নয়। পিঠে যদি থাকে ওই দুটো, আর আমি যদি সেই সময় মানুষ থেকে অন্য কোনো ফর্মে যাই, তাহলে সোজা এই দুটোর ভরের কারণে নিচে পড়ে যাব। তাই আপাতত আমাকে এই দুটো জিনিসের জন্য কিছু করতে হবে। আমি সবকিছু একা করতে পারবো না। অনেক কাজ রয়েছে যেগুলোর জন্য আমার হ্যারি এবং বাকিদের সাহায্য নিতেই হবে। আমি আপাতত আমার মানুষ ফর্মেই ফেরত আসলাম। এই ফর্মেই আমি আমার অ্যাট্রিবিউট ম্যাজিকের সাথে ভেলিরা, ইগ্রাসিল এবং গড হ্যান্ডকে ব্যবহার করতে পারি। তাছাড়া অন্য কোনো ফর্মে গেলে সেগুলো আমার পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। আমি আমার ব্যাগটাকে কাঁধে নিলাম। হাতে লক্ষ্য করে দেখতে পেলাম সেখানে ভেলিরা এবং বিরুদার ছবি রয়েছে। তাই চিন্তা করা বাদ দিয়ে আমি পশ্চিমের দিকে উঠতে শুরু করলাম। পূর্ব দিকে যেহেতু উড়ে এসেছি, তাই পশ্চিমে গেলেই এগদ্রুলিয়ার ক্যাপিটালে পৌঁছে যাব। যাই হোক, আমি আবারও উড়ার জন্য আমার জেট ক্ষমতা ব্যবহার করেছি, যেটার জন্য আমার গ্রেভিটি একদম জিরো করতে হয়। তার জন্য সামান্য আগুনের ফোর্স হলেই আমি সামনে যেতে পারি নিজ ইচ্ছায়। যেহেতু আমার গ্রেভিটি তখন জিরো, তাই আমি অনেকটা ভাসমান বেলুনের মতো, যেটাকে আমার ডান হাত এবং ডান পায়ের তালু থেকে বের হওয়া আগুন সামনের দিকে নিয়ে যায়। এটাকে আমি আপাতত পুরোপুরি মাস্টার করেছি, যার ফলে উঠতে তেমন সমস্যা হয় না এখন। তাই দেরি না করে আমি উঠতে লাগলাম। পশ্চিম দিকে উড়ে যাচ্ছি। থরের মিউনিরের স্পিড আলোর থেকে কয়েক গুণ বেশি, যার কারণে সেটা একটা গ্যালাক্সি মুহূর্তেই পার করতে পারে। সেটার স্পিডের কারণে আমার এখানে অনেক সময় বেশি প্রয়োজন হয়নি। তবে এখন আমি যাচ্ছি আমার নিজের জেট ক্ষমতা দিয়ে, যেটার কারণে অনেক সময় লাগছে। আমি আকাশের অনেকটা উপর দিয়ে উড়ে যাচ্ছি। তার কারণ হলো আমি চাই না কোনো শহর থেকে কোনো সেনা আমাকে দেখে ফেলুক, তাতে সমস্যা হবে। বিনা অনুমতি ছাড়া ইগদ্রোলিয়াতে উড়া নিষেধ, এজন্য আকাশে লোকজন দেখা যায় না। আপাতত আমি নিচে দেখতে পাচ্ছি শুধু সবুজ গাছপালা। তাছাড়া দূরের শহরগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। লোকজন দেখার কোনো উপায় নেই, কারণ আমি অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছি। আপাতত আমার চিন্তা ইগদ্রোলিয়াতে পৌঁছানোর। আমার বুঝতে পারছি না ঠিক জায়গা মতো যাচ্ছি কি না, তবে হয়তো এটাই রাস্তা হবে। আমার উড়ার স্পিড থরের মিউনিরের কাছে কম হলেও এই দুনিয়াতে সেটা অনেক স্পিডে। আমি উড়তে উড়তেই অনেকটা ক্লান্ত হয়ে গেলাম। নিজের ম্যাজিক পাওয়ারও শেষের দিকে প্রায়। আর এদিকে রাতও হয়ে গেছে। রাতের দিক দিয়ে নিয়ন্ত্রণ করাটা কষ্টকর। আমি নিচে নেমে গেছি, তবে জায়গাটা বন। তাই আমি এখানে থাকার জন্য মোটেও রাজি হব না। আশেপাশে কোনো রাজ্য দেখাও যাচ্ছে না আপাতত। আর আমি আর উঠতেও পারবো না। শরীর থেকে আর কিছুই ম্যাজিক পাওয়ার শেষ হলে আমি এমনিতেই ঘুমিয়ে যাব, সেটা চাইবো না। তাই আমি অ্যাক্সোনিয়া হাতে নিলাম। অ্যাক্সোনিয়ার মতো আমার বাকি তলোয়ারগুলো হলে আমার অনেক ভালো হতো। যদি আমি তিনটাকে এক করে নতুন একটা তলোয়ার বানাতে পারতাম, তাহলে কীরকম হতো? হয়তো সেটা ডায়ার ফস্টই পারবে। ব্ল্যাকস্মিথের কাছে গেলে হয়তো খারাপ হতো না। আমার অ্যাক্সোনিয়া দিয়ে টেলিপোর্ট হওয়া এখানে শেখা বাকি। আমি এটা ব্যবহার করি যে জায়গায় থাকি সেটার অনেকটা উপরে থেকে বের হয়। এই জিনিসটা ঠিক করার জন্য হয়তো আমাকে আরও গভীর মনোযোগ বসাতে হবে। কোথায় যাব সেটা আমার প্রথম চিন্তা ছিল আমি হ্যারিদের কাছে যাব, কিন্তু দুটো স্লাইস দিয়ে যখন পোর্টাল থেকে বের হলাম, তখন নিজেকে একটা অন্ধকার রুমের মধ্যে আবিষ্কার করলাম, যেটা পুরোই অন্ধকার ছিল। আপাতত আমার ম্যাজিক পাওয়ার নেই, তাই অ্যাক্সোনিয়াকে অদৃশ্য করলাম এবং বিরুদাকে হাতে নিলাম। বিরুদার ব্লেড দিয়ে আগুন জ্বালিয়ে নিলাম, যেটা জ্বলছে এবং চারিদিকে আলোকিত হয়ে গেল। জায়গাটা দেখে চিনতে সমস্যা হলো না আমার। এটা সেই জায়গা যেখানে অ্যাক্সোনিয়া ঠিক করে এসেছিলাম আমি। যদিও আমরা ব্ল্যাকস্মিথকে বাঁচিয়েছিলাম সেদিন, কিন্তু ব্ল্যাকস্মিথকে দেখতে পাচ্ছি না এখানে কোথাও। হয়তো তার উপরে হামলা হওয়ার পর থেকে সে এখান থেকে পালিয়ে গিয়েছে। যাই হোক, তাকেও দরকার ছিল আমার, তবে আপাতত দরকার একটা আশ্রয়। তবে আশা করিনি এভাবে অ্যালকোর্টে চলে আসব। যাই হোক, আমি আলোর উৎস খুঁজছিলাম, যেটা টেবিলের উপরে ছিল। সেটা আমার তলোয়ারের দিকে আগুন ধরিয়ে দিলাম। পুরো রুম আলোকিত হয়ে গেল। এবার
আলোকিত হওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখলাম আশেপাশে ছোট্ট বিছানা রয়েছে, যেখানে কাঁথা মরু দিয়ে শুয়েছিল একজন। আমি কাছে গিয়ে গুঁতো দিয়ে উঠালাম। প্রথমে উঠতে চাইনি, তবে 4টা গুঁতো দেওয়ার পর হঠাৎ লাফ দিয়ে উঠল, হাতে তার সাইজের বেশ বিশাল আকার একটা তলোয়ার নিয়ে। অবশ্য আমাকে দেখার পর অবাক হলো এবং তলোয়ার নিচে নামিয়ে নিল। তো কি মনে করে আবার আমার কাছে? এই যে আপনার মেরামত করে দেওয়া তলোয়ারটা নিয়ে এসেছি এখানে। মজা করছেন? কোনো তলোয়ার টেলিপোর্ট করতে পারে? আমি জানি এই তলোয়ারের মাঝে অনেক ক্ষমতা রয়েছে, তবে টেলিপোর্টেশনের মতো কোনো তলোয়ার নেই। হ্যাঁ সত্য, আপনি দেখবেন? হ্যাঁ সেটা তো অবশ্যই। তবে এর আগে একটা কাজ করে দিতে পারবেন আমাকে? আবার কি কাজ? আমি তখনই বলেছিলাম সেটাই শেষ হবে। হয়তো ভুলে গিয়েছেন সেটা বলতে। যাই হোক, আমার কাছে এই 3টা তলোয়ার রয়েছে। আপনি তো একজন ব্ল্যাকস্মিথ, এই 3টাকে সংমিশ্রণ করা আপনার জন্য কঠিন কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে আমি আর কোনো কাজ করতে রাজি নই। আমি ম্যাজিক্যাল তলোয়ার নিয়ে কাজ করার চিন্তা বাদ দিয়েছি। ও, দেখছি সাধারণ কথায় কাজ হচ্ছে না। আমার অনেক প্রয়োজন ছিল 3টা তলোয়ারকে এক করার, আর সেটা ব্ল্যাকস্মিথ ছাড়া কেউই করতে পারবে না। তাই প্ল্যান 2 ব্যবহার করতে হবে আমাকে। আমি আমার অ্যাঞ্জেল ফর্মে ট্রান্সফর্ম হয়ে গেলাম, যেটা দেখতে পেয়ে ব্ল্যাকস্মিথ ভয় এবং অবাক দুটোই হলো। আমি তাকে ভয় দেখাতে চাচ্ছি না, বরং তার উপর একটা স্পেল ব্যবহার করতে চাচ্ছি। জানি সেটা খারাপ হবে, তারপরেও এটা না করলে 3টা তলোয়ার নিয়ে ঘোরা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমি মাইন্ড কন্ট্রোল স্পেল ব্যবহার করলাম ব্ল্যাকস্মিথের উপরে। এটা ড্রাকুলাও ব্যবহার করতে পারে, আর এই ফর্মে প্রথম যাওয়ার পর আমি বুঝতে পারছি যে এটা আমি ব্যবহার করতে পারবো। তারপরও শিওর ছিলাম না, তবে এখন চেষ্টা করে দেখা যাক। হঠাৎ ব্ল্যাকস্মিথের হালকা কালো চোখ পুরো সাদা হয়ে গেল, যেটা দেখতে অনেকটা ভয়ানক, এবং আমার থেকে 3টা তলোয়ার নিতে চাইল। যদিও অ্যাকশনই আমি ওর হাতে দিয়েছি, তবে বাকি দুটো উঠাতে পারেনি। এজন্য আমাকেও সাহায্য করতে হবে। কিছু বলছে না, শুধু কাজই করছে। যাক, এই সুযোগে হয়তো 3টা তলোয়ার দিয়ে নতুন একটা তৈরি হবে। হয়তো সেটা দুর্বল হবে, আবার শক্তিশালীও হতে পারে। আবার এমনও হতে পারে সেটা ব্ল্যাক সোর্ডের চেয়েও ভয়ানক। আমি ব্ল্যাকস্মিথের উপরে মাইন্ড কন্ট্রোল স্পেল ব্যবহার করেছি। অবশ্য এটাকে স্পেল বলা যায় না, বরং এটা আমার ক্ষমতা। অ্যাঞ্জেলরা অন্য যে কোনো গোত্রের প্রাণীদের মাইন্ড কন্ট্রোল করতে পারতো আগের দুনিয়ায়। এই দুনিয়ায় পারে কিনা সেটা আমি আদৌ জানি না, তবে অনেক কাজের জিনিস এটা। যেহেতু আমি এখন অ্যাঞ্জেল ফর্মে আছি, তাই এটা আমিও ব্যবহার করতে পারবো। এটা দিয়ে যে কাউকে যে কোনো জিনিস করানো যায়, তবে আমার সব কিছু করানোর ইচ্ছা নাই। তারপরও অ্যাঞ্জেল ফর্মে আসার পর কিছু বলা যায় না। এই ফর্মে আসার পর আমি অনেকটা বদলে যাই, আর সেটা মোটেও ভালো বিষয় না। আপাতত আমি আমার মানুষের ফর্মে চলে এলাম, কারণ সেটা ছাড়া আমি তলোয়ারগুলো নড়াতে পারবো না। আমি চাইবো যে সে কিছু জানুক কি হচ্ছে তার সাথে। কাজ শেষ হলে তার স্মৃতিতে মুছতে হবে, যেটাও আমার অ্যাঞ্জেল ফর্মে করতে সক্ষম। অনেকটা সময় লাগলো পুরো 3টা তলোয়ারকে একত্র করতে। 3টাকে গলিয়ে এক করলেই কাজ হয় না, কারণ একজন ব্ল্যাকস্মিথই জানেন তলোয়ারের ক্ষমতা অন্য তলোয়ারে নেওয়ার জন্য কি করতে হয়। অনেক ধরনের স্পেল ব্যবহার করতে হয় তাকে, যেগুলো সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। এবং শেষমেশ পুরো 3টা তলোয়ারকে পুরোপুরি গলিয়ে 3টা পাত্রে আগুনের মধ্যে রেখে দেওয়া হয়েছে। শুধু তলোয়ার 3টার হাতল ছাড়া পুরো ব্লেড গলিয়ে তরল করে রাখা হয়েছে। 3টা তলোয়ারের হাতল এক ব্ল্যাকস্মিথ হাতে নিল। সেগুলোর মধ্যে থেকে অ্যাক্সোনিয়াটার মাঝখানে এবং বাকি দুটো দুই পাশে রেখে সেটাও আগুনের মধ্যে ঢুকিয়ে দিল, এবং গরম করে সেগুলো বের করে 3 হাতলের মিশ্রণে নতুন একটা হাতল তৈরি করলো, যেটার আকার অনেকটা মোটা। আবার কিছু ম্যাজিক পাউডার নিক্ষেপ করলো হাতলের উপরে। সেটার কারণে উজ্জ্বল হয়ে গেছে হাতলটা। সবকিছু নাড়াচাড়া আমাকেই করতে হচ্ছে। ব্ল্যাকস্মিথ নিজে শুধু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে সঠিক আকার দিচ্ছে। হাতল তৈরি হয়ে গেল। এবার গলিত ব্লেডের তরল আগুন থেকে বের করা হলো। সেগুলোর উপরে একরকম স্পেল দেওয়া হয়েছে, যেগুলো আগুন পাওয়ার সাথে সাথে গলে পানি হয়ে গেছে। তাছাড়া অ্যাক্সোনিয়ার ব্লেড গলানো এত সহজ নয়। আর ভেরুদা তো আগুনেরই তৈরি, আর উত্তাপে সে নিজে গলে না। ডায়ারফোর্সদের এই স্পেলগুলো মারাত্মক। যদি তারা চাইলে তারা নিজেরাই একটা রাজ্য খুলে নিতে পারে। অবশ্য তাতে তাদেরই লাভ হবে অনেক। হাতল তৈরি প্রথমে অ্যাক্সোনিয়া ব্লেডের তরল যেখানে দেওয়া হয়, তারপর নিচের সাইডে ভেলিরার ব্লেড এবং উপরের সাইডে ভেরুদার ব্লেড। অনেকটা সময় শেষ হওয়ার পর তলোয়ারটা পুরোপুরি তৈরি করা শেষ হলো, যেটার আকার দেখেই আমার ভয় করছে। একটা দানব আকৃতির তলোয়ার তৈরি হয়েছে, যেটার ব্লেড অনেক মোটা এবং চওড়া। মাঝখানে একটা ব্লেড রয়েছে যেটা অ্যাক্সোনিয়ার, আর দুই সাইডে ভয়ানক আকারের ভেলিরা এবং ভেরুদার মিশ্রণ করা হয়েছে। প্রথমে 3টার কাটানা ছিল, কিন্তু এখন এই তলোয়ারটা দেখতে অন্যরকম। দুই সাইডে ম্যাসাডির মতো ভেলি এবং ভেরুদার ব্লেড রয়েছে। মাঝ বরাবর লং সোর্ডে, যেটা মূলত অ্যাক্সোনিয়ার ব্লেড দিয়ে তৈরি। মূল কথা, দেখতে মারাত্মক লাগলে তলোয়ারটাকে
তবে এটাকে দেখতে থাকলেই হবে না, আমাকে টেস্টও করতে হবে। আমি মানুষের ফর্মে ছিলাম, তাই মনে হচ্ছে ওঠাতে কোনো সমস্যা হবে না। তাই তাড়াতাড়ি করে ডান হাত দিয়ে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু ভারের কারণে সেটা হালকা উঠলেও পুরোটা উঁচু করতে আমি পারছি না। বাম হাত দিয়েও একই অবস্থা, যেহেতু এটা একটা হেভি সোর্ড, আর এরকম তলোয়ার দুটো দিয়েই উঠাতে বা ধরতে হলে আমি দুই হাত দিয়ে ধরলাম হাতলটা। হাতলটা অনেক বড় এবং এরকম মাথার দুই সাইডে দুটো ড্রাগন লগো রয়েছে, যেটা মারাত্মক লাগছে দেখতে। আমি দুই হাত দিয়ে ধরার পর তলোয়ারটা একদম হালকা হয়ে গেল। মনেই হচ্ছে না কোনো কিছু আছে আমার হাতে, যেটা একদম সুদূর লাগছে আমার কাছে। সাধারণত হেভি সোর্ডগুলো দুই হাতেই চালাতে হয়, তাই এটা দুই হাতে চালানো আমার কোনো সমস্যা নাই। আমি আরেকটা জিনিস টেস্ট করার চেষ্টা করলাম, যেটা হলো এটা অদৃশ্য হয় কি নিয়ে অ্যাক্সোনিয়ার মতো। যেহেতু অ্যাক্সোনিয়ার নাম বললেই আমার হাতে চলে আসতো, আর তাই আশা করা যাচ্ছে অ্যাক্সোনিয়া কথা বললেই এটাও আমার হাতে চলে আসবে। প্রথমে দেখা যাক এটা অদৃশ্য হয় কি না। আমার দুই হাত থেকে আমি তলোয়ারটাকে ফেলে দিলাম নিচে। প্রথম ভেবেছিলাম সেটা নিচে পড়বে, কিন্তু সেটা না, একদম অদৃশ্য হয়ে গেল। এবার আমি অ্যাক্সোনিয়া কথা বলতেই আমার হাতে তলোয়ারটা চলে আসলো। আমি আপাতত কিছুটা নিশ্চিত হলাম যে তলোয়ার নিয়ে আমার কোনো ঝামেলা পোহাতে হবে না আর। এই তলোয়ারটার কারণে এখন আমি অনেকটা সহজভাবে কোথাও যেতে পারবো, সেই সাথে নিজের রূপটাও যে কোনো সময় যে কোনো ফর্মে পাল্টাতে পারবো। তখন আর তলোয়ার ভারী হওয়ার চিন্তা থাকবে না। যাই হোক, আপাতত আমি আমার অ্যাঞ্জেল ফর্মে চলে আসলাম এবং সামনে থাকা ব্ল্যাকস্মিথের মাথায় হাত দিলাম। তার ব্রেন থেকে আজকের স্মৃতি আমি মুছে দিলাম। আপাতত নতুন তলোয়ার অদৃশ্য আছে, যেটার দরকার না হলে সেটা অন্য একটা স্পেসে চলে যায়, আর তখন আমার দরকার হয় তখন সেটার নাম উচ্চারণ করলে আমার হাতে সেটা চলে আসে। এরকম সকল তলোয়ার হলে যে কেউ তলোয়ার বহন করতেই হতো না, সে তাদের ইচ্ছে মতো তলোয়ার বিভিন্ন জায়গায় রেখে দিতে পারতো। যাই হোক, আপাতত আমি ব্ল্যাকস্মিথকে ঘুম পাঠিয়ে চলে আসলাম। নিজেও রাতটা অ্যালকোর্টে কাটিয়ে দিলাম। ইচ্ছা ছিল এখানে আসার, তবে সেটা অনেক পরে। যাই হোক, একটা কাজ হয়ে গেল, জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আমি সকালে খুব তাড়াতাড়ি উঠলাম। উঠে তেমন কিছু দেখতে পেলাম না, বরং রুমটাকে কালকে অনেক বাজে অবস্থা করেছি সেটাই দেখা যাচ্ছে। আমি অ্যালকোর্ট থেকে উড়ে ইগরুলিয়ায় ক্যাপিটালে যেতে পারবো না। আমার আপাতত সে স্পিড, তাতে আমি কয়দিন ইগরুলিয়াতে যাব তা ঠিক নেই। আবার আমার দিক নিয়ন্ত্রণ করার বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই, তাই ইগরুলিয়ার দিকে রওনা দিয়ে আমি হিমরারে পৌঁছে যেতে পারি। আপাতত আমার উঠতে মন চাচ্ছিল, তবে সেটা অন্য সময়ের জন্য রেখে দিব। আমি আমার তলোয়ারটার ব্যবহার করতে চাই। কালকে যেহেতু এখানে টেলিপোর্ট হয়ে আসতে পেরেছি, তাই ইগরুলিয়াতে যাওয়া কোনো ব্যাপার হবে না। কিন্তু প্রথমে তলোয়ারটার সুন্দর একটা নাম দিতে হবে। তলোয়ারটা আমার ফুল ডিমন ফর্মের সাথে অনেকটা বানাবে, কারণ তখন আমার আকার বৃদ্ধি পাবে, আর এটার আকার তো বিশালই। তলোয়ারটা আমার সামনে রাখলে সেটার ব্লেডই আমার থেকে বড়, আর তার বিশাল হাতল তো আছেই। যেই দেখবে মনে করবে অনেক ভারী তলোয়ার। ভারী তো বটেই, তবে সেটা আমার এক হাতের জন্য, দুই হাত দিয়ে একদম তুলার মতো মনে হয়। আমিও দেরি না করে দুটো কাঠ দিলাম হাওয়ার মধ্যে। তবে কাঠ দেওয়ার সময় ব্ল্যাকস্মিথের দেয়াল চলে আসে, যেটা আমার এক আঘাতেই ভেঙে যায়। আমি অবশ্য এটার জন্য আশা করিনি। অবশ্য জায়গাটা আমার এই তলোয়ার চালানোর জন্য মোটেও সুবিধার না। আমার অনেক বড় একটা জায়গা লাগবে, সেটার জন্য বাইরে অবশ্যই যেতে হবে। তাই দেরি না করে আমি আমার তলোয়ারটা কাঁধে তুলে নিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি উপর। তার মাঝে ভেলিরা এবং ইরাসিলের কথা শুনতে পেলাম আমি। একই হাল করেছো আমাদের সুন্দর শরীরের, এখন তো পুরো মনস্টার মনস্টার ফিল আসছে। তাহলে জ্ঞান ফিরেছে তোমাদের? ইদানিং তোমাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। হানিমুনে ছিলে নাকি? এটা কীরকম কথা? বড়দের এরকম কথা জিজ্ঞেস করতে নেই না। প্রথমে আমার আকার ছিল একটা কাতানা, কিন্তু এখন একটা মাসাতি হয়ে আছে, যেটা মোটেও সুন্দর লাগছে না। তো এখন মন চাইবে আকার পাল্টে নেবে। আমরা তোমাদের আকার পাল্টাতে পারলে তুমি তো আমাদের এরকম রূপ দিতে না। ব্ল্যাকস্মিথের স্মৃতি থেকে একটা ভয়ানক স্পেল আমার কাছে এসেছে, যেটা ড্রাগন অস্ত্রের জন্যই শুধু, যেটার মাধ্যমে তোমাদের রূপ চেঞ্জ করা ব্যাপার না। কিভাবে কাজ করে সেটা সময় হলে ঠিকই দেখতে পারবে। আপাতত তোমাদের একটা নাম দেওয়া প্রয়োজন। তোমার বলতে সুবিধা এরকম একটা নাম দাও আমাদের। ভেলিরা, ঠিক আছে। আজ থেকে তোমাদের তিনজনের একত্রে আমি এক্সভিলিরা বলবো, যেটাকে তিনজনের নামের সঠিক ব্যবহার হয়েছে। এখানে আমার নাম কোথায়? কেন ভি দ্বারা তোমাকেই তো বোঝাতে যাচ্ছি। আমার নাম ইগ্রাসিল, যেখানে কোনো ভি শব্দ নেই। ওই হলো একটা, ধরে নাও ভি তোমারই নাম। ভেলিরা, তুমি বলো নামটা কেমন হয়েছে? অনেক সুন্দর নাম। আমি তো ভাবতেই অবাক হচ্ছি, আমার নাম ইগোর পাশে। ইগো? আমি অবাক হলাম। ভেলি, তোমাকে কতবার বলেছি আমার ওই নাম ব্যবহার না করতে? সরি, আসলে ভুলে যাই। দুজনে অনেক আলাপ আলোচনা শোনার পর আমি আমার জেট ক্ষমতার মাধ্যমে উড়ে আকাশে চলে আসলাম।
অনেকটা উপরে চলে এসেছি, এখান থেকে নিচে আমাকে কেউ দেখতে পাবে না। আমি আবার গ্র্যাভিটি কন্ট্রোল করলাম এবং নিজেকে জিরো গ্র্যাভিটি নিয়ে আসলাম। এখন হাওয়ায় ভাসতে লাগলাম। হাওয়ার উপরে আমি জোরে দুটো স্লাইস দিলাম। এখন আমার মাথার অন্য কোনো চিন্তা ছিল না, শুধু আমি কোথায় যাব সেই চিন্তাই করছিলাম। আমার একটা পোর্টাল খুলেছে। আমার চিন্তা এগরুলিয়াতে ছিল, তবে কোথায় যাব সেটা চিন্তা করতে পারিনি। আর আসলেই পোর্টালের উপরে কোথায় পৌঁছেছে সেটাও জানি না। দেখা গেল আমি সোজাসুজি রাজার সামনে গিয়ে বের হলাম। এরকম চান্স হতে পারে, তাই আমি তলোয়ারটা আপাতত উধাও করে দিলাম। নিজের অ্যাঞ্জেল ফর্মে চলে আসলাম। আপাতত ইগদুলিয়াতে সবাই অ্যাঞ্জেল এবং ডেভিলদেরকে অনেক ভয় পায়, তাই আমি একজন অ্যাঞ্জেল হয়ে সেখানে গেলে কিছু হবে না আমার মতে। চেহারা আর একজন আমাকে দেখেছে। আমি সব সময় মাস্কই ব্যবহার করেছি। মাস্কই আমাকে প্যালেসের সবাই চিনে। আমি পোর্টালে ঢুকতে যাব, ঠিক সেই সময় একটা সাদা দড়ি আমার পেটে আটকে গেল, যেটা আমাকে নড়তেই দিচ্ছে না। আমি হাতকে পেটের সাথেই পেটে দিয়েছি, যার কারণে নড়তেও পারছি না। এদিকে আমার পোর্টালও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ফর্মে আমি এক্সভিলিরাকেও ব্যবহার করতে পারবো না। কেন যে অ্যাঞ্জেল ফর্মে যেতে গেলাম সেটাই বুঝতে পারছি না। যাই হোক, পিছনে ফিরে দেখলাম যে কে আমাকে বাধার চেষ্টা করছে। পিছনে ফিরে অনেকটা উপরে লক্ষ্য করলাম অ্যাঞ্জেল রানী আফ্রিয়েল তার বড় চারটা ডানা মিলিয়ে উঠছে এবং সেই সাথে তার হাত থেকে একটা দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে। এত সুন্দরী রমণীদের এখন আর দড়ি থেকে ছুটতে মনে যাচ্ছে না, বরং এই একই দড়িতে দুজনে বন্দি থাকার ইচ্ছে হচ্ছে। আমার প্রথম সত্তার চেতনার উপরে এখন রাগ হচ্ছে। এত সুন্দরী একটা রানীকে সে বিয়ে না করতে থাকতে পারে? আমার গ্র্যাভিটি কন্ট্রোল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, যেটার কারণে আমি ঝুলতে লাগলাম দড়িতে, যেটার ফলে কষ্টকর হচ্ছে রানীকে দেখতে। দেখা যাক তার সাথে গল্প করতে পারে কিনা। দর্শক বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।